গত রাতে যখন আমার নিজের ছেলে আমাকে মেরেছিল, আমি কাঁদিনি। আমি শুধু ভোর হওয়ার অপেক্ষা করছিলাম। আজ সকালে আমি চিৎকার করিনি, কোনো অভিযোগও করিনি, বরং আলমারির ভেতর থেকে সেই সাদা টেবিল ক্লথটা বের করেছিলাম, যেটা আমি শুধু ঈদ বা বিশেষ দিনে ব্যবহার করি। আমি নিজের হাতে তার জন্য গরম পরোটা বানিয়েছিলাম, ডিম ভেজেছিলাম, চায়ে এলাচ দিয়েছিলাম, পুরো টেবিলটা এমনভাবে সাজিয়েছিলাম যেন আজ আমাদের বাড়িতে কোনো উৎসব। কিন্তু সে জানতো না আজকে সকালে তার জন্য অপেক্ষা করছিল না কোনো নাস্তা, অপেক্ষা করছিল এমন কিছু যেটা তার পুরো জীবন বদলে দিতে পারে। সে যখন সিঁড়ি বেয়ে নিচে নামলো, ঠোঁটের কোণে তার ছেলের হাসি নিয়ে বলল, অবশেষে বুঝতে পেরেছো তাহলে। কিন্তু পরের মুহূর্তে তার গলা শুকিয়ে গেল, হাসিটা জমে গেল ঠোঁটে, কারণ ডাইনিং টেবিলে পাশে বসে থাকা মানুষটাকে দেখে সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলাম রান্নাঘরের দরজার পাশে, হাত ধোয়া ওঠা চায়ের কাপ, অথচ আমার আঙুলগুলো ঠান্ডায় জমে যাওয়া মানুষের মতো কাঁপছিল। গত রাতে থাপ্পড়টা এখনও গালে জল জল করছিল, কিন্তু বিশ্বাস করুন, শরীরের ব্যথার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল বুকের ভেতরটা। কারণ যে হাতটা আমাকে মেরেছে সেই হাত আমি নিজের বুকে দুধ খাইয়ে বড় করেছি। আমার ছেলে হৃদ। ছোটবেলায় ছেলেটা এমন ছিল না, একদমই না। ও যখন হাঁটতে শিখেছিল সারাক্ষণ আমার শাড়ির আঁচল ধরে থাকতো। আমি স্কুলে চাকরি করতে বের হলে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতো। রাতে ঘুমানোর আগে আমার গলা জড়িয়ে ধরে বলতো, মা তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো। আর সেই ছেলে আমার চোখের দিকে তাকিয়ে হাত তুলেছে। সব কিছু বদলাতে শুরু করেছিল আমার ডিভোর্সের পর। হৃদের বাবা সোহেল আমাদের ছেড়ে চট্টগ্রামে চলে যায়, নতুন সংসার করে। প্রথম দিকে হৃদ বাবার জন্য কাঁদতো, তারপর ধীরে ধীরে কান্নাগুলো রাগে বদলে যায়। স্কুল পালানো, ভুল বন্ধু বান্ধব, রাতে ঘরে ফেরা, একটার পর একটা চাকরি ছেড়ে দেওয়া। আমি ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু মানুষ সময়ের সাথে ভালো হয় না, বরং আরও অন্ধকার হয়ে যায়। হৃদের ভেতরেও ঠিক সেটাই হচ্ছিল। যে মেয়েটাকে সে ভালোবাসতো সেই মেয়েটা একদিন তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে সে যেন বদলে যায় পুরোপুরি। নিজেকে সবসময় ভিকটিম ভাবতো, মনে করতে পৃথিবীর সবাই তাকে ঠকিয়েছে। আর সেই রাগটার সবচেয়ে সহজ শিকার ছিলাম আমি, কারণ আমি প্রতিবাদ করতাম না। মায়েরা অনেক সময় ভালোবাসার দুর্বলতার পার্থক্য ভুলে যায়, আমিও গিয়েছিলাম। ও চিৎকার করলে আমি চুপ থেকেছি, টাকা চাইলে নিজের ওষুধ না কিনে দিয়েছি, রাত করে বাড়ি ফিরলেও কিছুই বলিনি, মিথ্যা বললেও বিশ্বাস করার অভিনয় করেছি, কারণ আমি ভাবতাম একদিন না একদিন আমার ছেলে বদলাবে। কিন্তু গত রাত আমাকে বুঝিয়ে দিয়েছে কিছু মানুষ বদলায় না যদি না তাদের থামানো হয়। সেদিন স্কুলের লাইব্রেরিতে প্রচণ্ড কাজ ছিল, সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গিয়েছিল। বাড়ি ফিরে মনে হচ্ছিল শরীরটা ভেঙে যাচ্ছে। আমি তখন রান্নাঘরে ভাত নামাচ্ছি, ঠিক তখনই হৃদ ঢুকলো, চোখ লাল, চেহারায় অদ্ভুত এক বিরক্তি। এসে বলল 5,000 টাকা লাগবে। আমি ক্লান্ত গলায় জিজ্ঞাসা করলাম কেন। সে বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন করো না তো। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, তারপর খুব শান্ত গলায় বলেছিলাম, না। শুধু একটা শব্দ, কোনো চিৎকার না, কোনো ঝগড়া না, কিন্তু সেই ছোট শব্দটাই যেন তার ভেতরের পশুটাকে জাগিয়ে তুলেছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, তারপর ঠান্ডা হাসি দিয়ে বলল, না। তুমি আমাকে না বলছো? আমি সাহস জোগাড় করে বললাম, এই সংসার আমি চালাই, আর না, আজ থেকে তোকে আমি কোনো টাকা দেব না। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো ভয়ঙ্কর হয়ে উঠলো। আমার সাথে এইভাবে কথা বলো না। আমি জানি না সেদিন কোথা থেকে সাহস এসেছিল। আমি তাকিয়ে বলেছিলাম, এই কথাগুলো অনেক আগে বলা উচিত ছিল। সে হঠাৎ হেসে উঠলো, একটা ফাঁকা ঠান্ডা হাসি, তারপর খুব আস্তে করে বলল, তুমি মনে হয় নিজের জায়গা ভুলে গেছো। পরের মুহূর্তেই থাপ্পড়টা এসে পড়লো আমার মুখে। আমি প্রস্তুত ছিলাম না, পুরো পৃথিবীটা কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু আমি পড়ে যাইনি, কাঁদিও নি। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম, আর তখনই বুঝেছিলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার সন্তান হলেও এই মুহূর্তে সে আমার নিরাপত্তার জন্য বিপজ্জনক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এরপর সে একটু অনুতপ্ত ছিল না, একবারও সরি বলেনি, বরং এমনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল যেন কিছুই হয়নি। আমি রান্নাঘরে একা দাঁড়িয়েছিলাম, চুলায় আগুন জ্বলছিল, ডালের হাঁড়ি ফুটছিল, আর আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। সেদিন প্রথমবার আমি নিজের ঘরে নিজেকে অসহায় মনে করছিলাম। রাতে একটা 20 মিনিট আমি ফোনটা হাতে নেই, অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, আঙুল কাঁপছিল, কারণ আমি জানতাম এই ফোনটা করার পর আর কিছু আগের মতো থাকবে না। তবু আমি কল করেছিলাম, ওপাশ থেকে একজন শান্ত গলায় বলেছিল, হ্যালো। আমি খুব ছোট করে বলেছিলাম, আপনি কাল সকালে আসবেন প্লিজ। তারপর ফোন কেটে দিয়েছিলাম। সারা রাত আমি ঘুমাইনি, শুধু ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম সকালের। কারণ আমি জানতাম আগামীকাল সকালে আমার ছেলে যখন নিচে নামবে তার জন্য শুধু নাস্তা অপেক্ষা করবে না, অপেক্ষা করবে এমন একজন মানুষ যাকে দেখে তার জীবনে প্রথম সত্যিকারের ভয়টা হবে। এই ছিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল, তার চোখ দুটো ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল, মুখে তার ছেলের হাসিটা মিলিয়ে যাচ্ছিল এক অদ্ভুত আতঙ্কে। কারণ ডাইনিং টেবিলের পাশে বসে থাকা মানুষটা আর কেউ না, তার বাবা সোহেল। সাদা শার্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা, টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ, আর সেই পুরনো ঠান্ডা দৃষ্টি যেটা একসময় আমাকেও ভেতর থেকে কাঁপিয়ে দিত। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। হৃদ কয়েক সেকেন্ড কিছু বলতে পারেনি, তারপর কষ্ট করে গলা বের করলো, তুমি এখানে কেন? সোহেল ধীরে ধীরে কাপটা নামালো, খুব শান্ত গলায় বলল, এটা এখনো আমার ছেলের বাড়ি।
হৃদের চোয়াল শক্ত হয়ে গেল। সে একবার আমার দিকে তাকালো। আমি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলাম, কিন্তু আজ আমার চোখে সেই ভাঙা অসহায় নারীর দৃষ্টি ছিল না। আজ আমি শুধু তাকিয়েছিলাম। সোহেল আবার বলল, নিচে এসে বসো। হৃদ হেসে উঠল, একটা নার্ভাস কৃত্রিম হাসি। ও তাই বুঝি? মা এখন বাবাকে ডেকে এনে বিচার বসাবে? আমি প্রথমবার কথা বললাম, খুব ধীরে, খুব ঠান্ডা গলায়। না হৃদ, বিচার না, আজ শুধু হিসাব হবে। ওর মুখ শক্ত হয়ে গেল। তুমি নাটক করছো? আমি উত্তর দিলাম না। সোহেল এবার টেবিলের উপর একটা বাদামি খাম রাখলো। খামটা দেখে হৃদের চোখে হালকা অস্বস্তি ফুটে উঠলো। এটা কি? সে জিজ্ঞাসা করলো। সোহেল চেয়ারে হেলান দিল, তারপর এমনভাবে বলল যেন প্রতিটা শব্দ মেপে বলছে, গত 6 মাসে তুমি যেসব জায়গা থেকে টাকা ধার নিয়েছো, সেসব লোকের সাথে মিশেছো, আর যেসব কাজ করেছো সব কিছুর হিসাব। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। হৃদ হঠাৎ চিৎকার করে উঠল, তুমি আমার পেছনে লোক লাগিয়েছ? লোক লাগাতে হয়নি, সোহেল ঠান্ডা গলায় বলল। তুমি নিজের নিজের ধ্বংসের শব্দ পুরো শহরকে শুনিয়েছ। হৃদের কপালে ঘাম জমছিল। সে খামটা খুলে ফেললো। ভেতর থেকে কয়েকটা ছবি বেরিয়ে এলো। প্রথম ছবিতে হৃদ একটা অন্ধকার গলিতে দাঁড়িয়ে কারো হাতে টাকা দিচ্ছে। দ্বিতীয় ছবিতে একটা ক্যাসিনো টাইপ আন্ডারগ্রাউন্ড ক্লাবে। তৃতীয় ছবিতে দেখে হৃদের মুখ পুরো সাদা হয়ে গেল, কারণ সেখানে দেখা যাচ্ছিল সে একটা লোকের গলা চেপে ধরেছে। লোকটার মুখে রক্তে ভরা। আমি হাঁ করে তাকিয়েছিলাম। এগুলো কি? আমার গলা কেঁপে উঠল। হৃদ তাড়াতাড়ি ছবিগুলো উল্টে ফেললো। এগুলো ফেক। কিন্তু তার চোখ বলছিল অন্য কথা। সোহেল এবার সামনে ঝুঁকলো। গতকাল রাতে তুই শুধু নিজের মাকে মারিসনি হৃদ, তুই ভুল মানুষকে শেষ সীমায় ঠেলে দিয়েছিস। হৃদ এবার রেগে উঠে টেবিলে ঘুষি মারল। তোমার কোনো অধিকার নেই আমার জীবনে নাক গলানোর। তুমি তো আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। সোহেলের মুখে প্রথমবার একটা কঠিন ছায়া নেমে এলো। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু তোর মতো কাপুরুষ হইনি কখনো। কাপুরুষ? যে নিজের ব্যর্থতার রাগ একটা মহিলার উপর তোলে, বিশেষ করে নিজের মায়ের উপর, সে কোনো পুরুষ হতে পারে না। হৃদের চোখে তখন খুনের মতো আগুন। সে হঠাৎ আমার দিকে তাকালো। তুমি এটা করেছো? তুমি বাবাকে ডেকেছো? আমি এবার সোজা হয়ে দাঁড়ালাম। হ্যাঁ, কারণ কাল রাতে আমি বুঝেছি আমি তোকে আর বাঁচাতে পারবো না। কথাটা শুনে হৃদ যেন কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে ভুলে গেল। তারপর সে ধীরে ধীরে হাসলো, একটা অদ্ভুত হাসি, ভয়ঙ্কর শান্ত। ওকে। সে মাথা নাড়ল। তাহলে তোমরা দুজন মিলে প্ল্যান করেছো, তাই না? আমি প্রথমবার ওর চোখে সেই শিশুটাকে খুঁজতে চাইলাম যে একদিন আমার আঁচল ধরে ঘুরতো, কিন্তু সেখানে শুধু অন্ধকার ছিল। হৃদ হঠাৎ চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। তোমরা ভাবছো আমাকে থামাতে পারবে? সোহেল উঠে দাঁড়ালো। দুজন এখন মুখোমুখি, বাবার ছেলে। দুজনের চোখে একই রকম জেদ, একই রকম আগুন, কিন্তু পার্থক্য একটাই, একজন নিজের ধ্বংস দেখে ফেলেছে, আরেকজন এখনও বুঝতে পারেনি সে কত গভীরে ডুবে গেছে। সোহেল নিচু গলায় বলল, আজ সকাল 10টার মধ্যে তুই নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করবি। আমি যেন মাটিতে জমে গেলাম। কি? আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। হৃদ হতভম্ব। তারপর সে হেসে উঠল, এবার সত্যিকারের পাগলের মতো। তুমি আমাকে পুলিশের হাতে দেবে? সোহেল ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে একটা ভিডিও পোস্ট অবস্থায় ছিল। ভিডিও থামলেন দেখে হৃদের মুখের রং উদাও হয়ে গেল, কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল গত রাতে সেই মুহূর্ত যখন সে আমাকে থাপ্পড় মেরেছিল। আমার হাত থেকে হাঁড়ি পড়ে যাচ্ছিল, রান্নাঘরের আলো কাঁপছিল, আর আমার নিজের ছেলে আমার গায়ে হাত তুলছিল। আমি কাঁপা গলায় বললাম, তুমি এটা রেকর্ড করেছিলে? সোহেল আমার দিকে তাকালো না। সে শুধু বলল, না, রেকর্ড করেছে অন্য কেউ। ঘরের বাতাস যেন হঠাৎ জমে বরফ হয়ে গেল। হৃদ ধীরে ধীরে ফিসফিস করে বলল, কে? ঠিক তখনই বাড়ির মূল দরজায় টকটক 3টা ধীর শব্দ হলো। তারপর বাইরে থেকে ভেসে হলো একটা নারী কণ্ঠ, মিসেস নাজিয়া, আমি পুলিশ থেকে এসেছি। ঘরের ভেতরে হঠাৎ এমন নীরবতা নেমে এলো যেন সবাই একসাথে শ্বাস নেওয়া ভুলে গেছে। দরজায় আবার শব্দ হলো, মিসেস নাজিয়া, দরজা খুলবেন প্লিজ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হৃদ স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো আতঙ্কে ছোট হয়ে আসছিল। জীবনে প্রথমবার আমি ওর চোখে সেই জেদি আগুনটা দেখলাম না, দেখলাম ভয়। সোহেল ধীরে ধীরে বলল, যা শুরু করেছিস আজ তার শেষ দেখতে হবে। হৃদ হঠাৎ চিৎকার করে উঠল, তুমি আমার জীবন শেষ করে দিচ্ছ? না। সোহেল শান্ত গলায় বলল, তুই নিজেই সেটা অনেক আগেই শুরু করেছিস। বাইরে আবার কণ্ঠ ভেসে এলো, আমরা দরজা ভাঙতে বাধ্য হব ম্যাডাম। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতর থেকে কিছু ছিঁড়ে ফেলছি। দরজা খুলতে যখন দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন, তাদের সঙ্গে ছিলেন একজন নারী অফিসার। তিনি আমার গালের দিকে তাকালেন। ফোলা দাগটা এখনও স্পষ্ট। তিনি নিচু গলায় বললেন, আপনি ঠিক আছেন? আমি কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়লাম, কিন্তু সত্যিটা হলো আমি ঠিক ছিলাম না। একজন মা কখনো ঠিক থাকতে পারে না যখন তার নিজের সন্তানকে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে দেখে।
নারী অফিসারটি ভেতরে ঢুকে হৃদের দিকে তাকালেন। মিস্টার হৃদ, সোহেল আপনার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, অবৈধ লেনদেন এবং হামলার অভিযোগ এসেছে। হৃদ হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে স্পষ্ট কাঁপুনি ছিল। আমার মা অভিযোগ করেছে? আমি ঠোঁট কামড়ে তাকিয়ে রইলাম, তারপর খুব আস্তে বললাম, না হৃদ, অভিযোগ আমি করিনি। সে বিভ্রান্ত হয়ে গেল। তাহলে? ঠিক তখনই নারী অফিসারটি টেবিলের উপর একটা ফাইল রাখলেন। গত 3 মাস ধরে আমরা একটা আন্ডারগ্রাউন্ড চক্র ট্র্যাক করছিলাম, মারামারি, চাঁদাবাজি, অবৈধ জুয়া। আপনার নাম অনেকবার এসেছে। হৃদের চোখ ধীরে ধীরে সোহেলের দিকে ঘুরল। তুমি? সোহেল এবার প্রথমবার কঠিন গলায় বলল, যেদিন শুনলাম তুই লোক মারধর করে টাকা তুলছিস সেদিনই বুঝেছিলাম আর দেরি করলে তুই হয় কাউকে মেরে ফেলবি, না হয় নিজে মরবি। হৃদ হঠাৎ চিৎকার করে উঠল, তোমার কোনো অধিকার নেই? বাবা হিসেবে নেই, সোহেল বলল, কিন্তু একজন মানুষ হিসেবে আছে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি দেখলাম হৃদের বুক দ্রুত ওঠানামা করছে। সে রাগে কাঁপছিল, কিন্তু সেই রাগের নিচে একটা ভেঙে পড়া ছেলে লুকিয়েছিল। হঠাৎ সে আমার দিকে তাকালো। অনেক বছর পর প্রথমবার তার চোখে আমি সেই ছোট বাচ্চাটিকে দেখতে পেলাম। সে ফিসফিস করে বলল, মা, তুমি সত্যি আমাকে যেতে দেবে? আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। আমি ওর কাছে এগিয়ে গেলাম, খুব কাছে, এত কাছে যে আমি ওর কাঁপা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি তোকে হারাতে চাই না হৃদ। ওর চোখ ভিজে উঠলো। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু আমি আর তোকে এই মানুষটা হয়ে বাঁচতেও দেখতে পারছি না। সে ঠোঁট চেপে ধরলো। আমি হাত বাড়িয়ে ওর মুখ ছুলাম, ঠিক যেভাবে ছোটবেলায় জ্বর এলে ছুতাম। মায়েরা সব কিছু সহ্য করতে পারে, আমি বললাম, কিন্তু একসময় বুঝতে হয় সন্তানকে বাঁচানো আর অন্যায়কে লুকিয়ে রাখা এক জিনিস না। হৃদের চোখ বেয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়লো। তারপর জীবনের প্রথমবার সে মাথা নিচু করলো। পুরো ঘর নিস্তব্ধ, শুধু আমার কান্নার শব্দ। হৃদ ধীরে ধীরে 2 হাত সামনে বাড়িয়ে দিল। পুলিশ অফিসার হাত করা বের করলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। ক্লিক, একটা ছোট শব্দ, কিন্তু আমার কাছে মনে হলো একটা যুগ শেষ হয়ে গেল। হৃদকে নিয়ে যাওয়ার আগে সে হঠাৎ থেমে গেল, পেছন ফিরে তাকালো আমার দিকে। মা। আমি তাকালাম। সে কাঁপা গলায় বলল, আমি কি খুব দেরি করে ফেলেছি? আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, তবু আমি হাসার চেষ্টা করলাম। না বাবা। আমি বললাম, যেদিন মানুষ নিজের ভুল দেখতে শেখে সেদিন থেকে সে পুরোপুরি শেষ হয়ে যায় না। হৃদ হাওমাও করে কেঁদে ফেললো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। হাত করা পড়া আমার ছেলেটা তখন ছোটবেলার মতো কাঁপছিল, যেন আবার সেই হারিয়ে যাওয়া শিশুটাই ফিরে এসেছে। সোহেল চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখও ভিজে উঠছিল। হয়তো সে বুঝছিল কিছু যুদ্ধ জিতে গিয়েও মানুষ হেরে যায়। হৃদয় জেল হয়েছিল প্রায় 3 বছরের। প্রথম 6 মাস সে কারোর সঙ্গে কথা বলেনি। তারপর একদিন হঠাৎ আমাকে একটা চিঠি পাঠায়। কাপা হাতে লেখা ছিল, মা, জেলের ভেতরে প্রথমবার আমি আয়নায় নিজেকে দেখেছি আর আমি ভয় পেয়েছি। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি চেষ্টা করেছি আবার মানুষ হতে। চিঠিটার উপর অনেকক্ষণ হাত রেখে কেঁদেছিলাম, কারণ আমি বুঝেছিলাম আমার ছেলে অবশেষে নিজের অন্ধকারটা দেখতে পেরেছে। 3 বছর পর শীতের বিকেল আমি স্কুল থেকে ফিরছিলাম। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে একজন যুবক দাঁড়িয়েছিল। সাদা শার্ট, চোখে ক্লান্তি, কিন্তু সেই চোখে আজ আর আগুন ছিল না, ছিল শান্তি। হৃদ আমাকে দেখে ধীরে ধীরে এগিয়ে এলো। আমার বুক কেঁপে উঠল। সে খুব আস্তে বলল, মা। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। হৃদ পকেট থেকে একটা ছোট কাগজ বের করলো, একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আজ কাজ পেয়েছি, সে বলল। তারপর নিচু গলায় যোগ করলো, এবার সত্যি সত্যি নতুনভাবে শুরু করতে চাই। আমার চোখ ভিজে উঠলো। অনেক বছর পর আমি ওর মাথায় হাত রাখলাম। ঠিক তখনই বিকেলের নরম রোদ এসে পড়লো আমাদের উপর। দূরে আজানের ধ্বনি ভেসে আসছিল। আমি বুঝতে পারছিলাম সব ক্ষত কখনো পুরোপুরি সারে না, কিছু দাগ সারা জীবন থেকে যায়। কিছু মানুষ চাইলে সে দাগ নিয়েও আবার আলোয় ফিরতে পারে। হৃদ আস্তে করে বলল, মা, তুমি কি কখনো আমার উপর ভরসা করতে পারবে? আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে ওর হাতটা ধরে বললাম, ভরসা একদিনে ফেরে না বাবা, কিন্তু আজ আমি আবার চেষ্টা করতে রাজি আছি। বিকেলের আলোয় আমরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলাম, ধীরে ধীরে একটা দীর্ঘ অন্ধকারের পর অবশেষে বাড়ি ফেরার মতো।